ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, এটা কিন্তু রাজনৈতিক দলের দ্বারা হয় নাই। এটা হয়েছে মূলত তার চেয়ে বড় কিছুর দ্বারা, যারা চেয়েছে একটি নির্দিষ্ট রাজনৈতিক দল পরবর্তী নির্বাচনে নির্বাচিত হয়ে আসুক। আপনি যদি সেই আসপেক্টে 2014 সালের নির্বাচনকে স্বাভাবিকভাবেই ইঞ্জিনিয়ার্ড ইলেকশন তো বলা যায় না। এর পরের দুটি ইলেকশন ইতিমধ্যে বলা হয়েছে যে ইলেকশনগুলো একেবারে ছিল লুটপাটের ইলেকশন, এগুলো কোনো ইঞ্জিনিয়ার্ড ইলেকশন। ইঞ্জিনিয়ার ইলেকশন হলো যে দেখে বোঝা যাবে যে ইলেকশন হয়েছে, গ্রহণযোগ্য ইলেকশন হয়েছে, সুষ্ঠু ইলেকশন হয়েছে, কিন্তু ভেতরে অনেক আপনার এখানে কৌশল থাকবে। কৌশলের মাধ্যমে একটি নির্দিষ্ট দলকে অথবা নির্দিষ্ট গোষ্ঠীকে পরবর্তীতে ক্ষমতায় আনয়ন করা হবে। সে অ্যাসপেক্ট থেকে প্রথমেই মনে হয় যে আমাদেরকে রাষ্ট্রের এটা একটা স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্ন, যে একটা রাষ্ট্রের কারা পরিচালনা করবে তাদের ব্যাপারে এত কনসার্ন কারা আসলে। হ্যাঁ, কারা আসলে এখানে ইলেকশনটাকে একটা প্রকৌশলগত অথবা ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ম্যানিপুলেট করতে চায়। তো সেই জায়গাটা আমাদেরকে হাত দিতে হবে। আমরা কিন্তু খুব মাইক্রো জায়গায় আমরা বিভিন্ন ভাবে দেখছি যে এখানে রাজনৈতিক দলগুলোর ইন্টারেস্ট আছে, এখানে প্রশাসনের ইন্টারেস্ট আছে, এখানে আপনার সিভিল সোসাইটির ইন্টারেস্ট আছে, আরো অনেকেরই। কিন্তু আমাদের সবচেয়ে বড় যে জায়গাটা মনে হয়, গণতন্ত্রের যে মূল মন্ত্র, যেখানে জনগণের মাধ্যমে ভোটারদের মাধ্যমে নির্বাচিত হয়ে আসবে রাজনৈতিক দল, ইলেকশন ইঞ্জিনিয়ারিং এ কিন্তু সেই ভোটারদেরকে গৌণ করে দেওয়া হয়। ভোটারদেরকে ইচ্ছা অনিচ্ছাকে এমনভাবে ব্লকে ফেলা হয় যাতে সেটার সুষ্ঠু প্রতিফলন না ঘটে। এখন এই জায়গায় আমরা যদি দেখি, আমরা দেখবো যে 2008 সালের ইলেকশনকে যদি একটি উত্তম ইঞ্জিনিয়ার্ড ইলেকশন এক্সাম্পল হিসেবে নেন, তাহলে কিন্তু এটা শুধুমাত্র বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় ছিল না। আপনি যদি প্রণব মুখার্জির বইয়ের রেফারেন্স দেন, কিংবা তখনকার সময় যারা দায়িত্ব পালন করছেন তাদের রেফারেন্স দিয়ে দেখেন, বাংলাদেশে সুস্পষ্টভাবে তখন বৈদেশিক শক্তি এবং আভ্যন্তরীণ শক্তি তারা মিলেমিশে এই নির্বাচন রেজাল্টটাকে প্রভাবিত করতে চেয়েছে। আমরা এখন 2024 সালের গণ অভ্যুত্থানের পর 26-এর যেই বহুল আকাঙ্ক্ষিত নির্বাচন, এই নির্বাচনকে ঘিরে কিন্তু শুধুমাত্র বাংলাদেশের রাজনৈতিক দলগুলো নয়, বরং আমরা দেখছি যে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র এবং বাংলাদেশ নিয়ে কনসার্ন, বাংলাদেশকে যারা ডিল করছে বিভিন্নভাবে, তারা কিন্তু নির্বাচনের দিকে তাকিয়ে আছে। আমরা দেখেছি নির্বাচনটা 24 সালে গণ অভ্যুত্থানের পর প্রথম, আপনার যদি দেখেন যে আপনার সাবেক এখানকার যে পতিত স্বৈরাচার শেখ হাসিনার সন্তান, সে প্রথমেই কিন্তু 3 মাসের মধ্যে বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠানের জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়েছিল। আপনারা যদি সেই বিষয়টা মনে রাখেন যে বাংলাদেশের যে পতিত স্বৈরাচার যারা যেখানে আশ্রয় নিয়েছে, তারা 3 মাসের মধ্যে নির্বাচনের যে দাবি জানিয়েছে, বাংলাদেশের কাছে না, ইউনূস সরকারের কাছে না। এখন পর্যন্ত যদি দেখেন যে ভারতের কাছে কিংবা এই পতিত স্বৈরাচারের দোসর যারা আছে বিশ্বের বিভিন্ন দেশে, তাদের বন্ধু রাষ্ট্রগুলো আছে, সবার কাছে একরকম ত্রাস হলো অধ্যাপক মোহাম্মদ ইউনূস। আমি ব্যক্তিগতভাবে অথবা বাংলাদেশের আভ্যন্তরীণ শাসন ব্যবস্থায় তার কতটুকু অর্জন আছে অথবা সে কতটুকু কন্ট্রিবিউট করতে পেরেছে, সেই বিষয়টাকে পাশ কাটিয়ে যদি বলতে চাই, বহির্বিশ্বের কাছে এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় আপনার যদি শক্তির জায়গা হলো অধ্যাপক ইউনূস। এবং তারা যে কোনো মূল্যে চাচ্ছে যে যেদিন ইউনূস এখান থেকে চলে যাবে, সেদিন থেকে তারা এখানে নতুন কিছু করার সুযোগ পাবে। এই জায়গাটা কিন্তু দেখেন, কিছুদিন পূর্বে ইন্ডিয়াতে একটা বড় সম্মেলন হলো, পুরো দিল্লি জুড়ে আপনার পোস্টার, ব্যানার, আপনার ইউনূস হটাও। দেখেন আপনার ইউনূস তো দিল্লি শাসন করছে না, কিন্তু কার্যত আমরা যদি দেখি বাংলাদেশ আসপেক্টে ইউনূস মূলত দিল্লি শাসন করে যাচ্ছে এখন পর্যন্ত। তো সেই জায়গা থেকে আজকের নির্বাচন আমরা যে ইঞ্জিনিয়ার নির্বাচন বলে, আমাদেরকে দেখতে হবে যে এখানে আসলে গত 1.5 বছর বহিঃশক্তি কিভাবে খেলেছে। আমরা যখন দেখেছি 3 মাসের মাধ্যমে নির্বাচন, পরে দেখেছি বাংলাদেশকে অকার্যকর করার চেষ্টা হয়েছে। একটা সময় এখানে রাজনৈতিক দলগুলোর মধ্যে দিয়ে বলার চেষ্টা করা হয়েছে দ্রুত নির্বাচনের রোডম্যাপ দিতে হবে, না হলে এই অন্তর্বর্তীকালীন সরকার প্রশ্নবিদ্ধ হবে। যখন আবার রোডম্যাপ দেওয়া হলো, রোডম্যাপ দেওয়ার পূর্বে যখন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হলো, তখন আমরা দেখি তারা নির্বাচনে নড়েচড়ে বসেছে। তারা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলছে। অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের পতিত স্বৈরাচারকে ছাড়া যে কোনো নির্বাচনকে ইনভ্যালিড করার পায়তারা করছে। আপনি যদি বিনা সিকরির কথা বলেন, যিনি বাংলাদেশে দীর্ঘদিন ধরে অ্যাম্বাসেডর হিসেবে হাই কমিশনার ছিলেন এখানে, তার কথা শুনলে ইভেন আমাদের যে ঢাকায় বর্তমানে ইন্ডিয়ান হাই কমিশনার আছেন, তিনিও লজ্জা পান। তিনি লজ্জা পেতে বাধ্য হন, কারণ তারা যে বিষয়টাকে অ্যাড্রেস করছেন, স্বীকার করছেন, দিল্লি কিন্তু সেটা এখন পর্যন্ত স্বীকার করছে না। আমরা এই জায়গা দেখতে হবে যে বাংলাদেশের ইঞ্জিনিয়ার্ড ইলেকশনের সাথে যুক্ত আছে আমাদের সার্বভৌমত্ব। তো আমরা শুধুমাত্র ইলেকশনকে ইলেকশন হিসেবে দেখলে চলবে না। এখানে ইঞ্জিনিয়ার ইলেকশনের যে অ্যাসপেক্ট আছে, আমি 4টা অ্যাসপেক্ট এখানে বসে নোট করলাম। একটা হলো দেশীয় অ্যাসপেক্ট, খুবই স্বাভাবিক, যারা নির্বাচন করছে তারা সবাই ক্ষমতায় যেতে চায় এবং নির্বাচনকে ক্ষমতায় যাওয়ার একটা টুলস হিসেবে ব্যবহার করে। তারা যদি কোনোভাবে ইঞ্জিনিয়ার ইলেকশন হয়, তারা সামহাও যদি দেখে এটা তাদের পক্ষে আসে, তারা আনহ্যাপি হয় না। কিন্তু আরেকটা হচ্ছে আন্তর্জাতিক অ্যাসপেক্ট, যেটা আমি ইতিমধ্যে বললাম
যে আন্তর্জাতিক আসপেক্টে পৃথিবীতে বাংলাদেশে বিশেষ করে এই যে বিষয়টা আমাদেরকে বুঝতে হবে। 2024 সালে গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের কাছে একটা বড় সুযোগ এসেছিল যে বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে। বাংলাদেশের যে নেতৃত্ব, বাংলাদেশের যে তরুণ প্রজন্ম, যারা বাংলাদেশকে দীর্ঘদিন ধরে বাংলাদেশের রাজনীতিকে ঘৃণা করে এসেছেন, যারা এখানকার রাজনীতিতে নিজের অন্তর্ভুক্ত অনুভব করেন নাই, এবং স্বাভাবিকভাবেই বাংলাদেশ পরিচালনায় বাংলাদেশের যে সমগ্র যে জনগণের মানুষ, তাদের আপনার মতামত যেমন নেওয়া হয় নাই, তাদের শক্তিমত্তাকে কিন্তু ব্যবহার করা হয় নাই। জুলাইয়ের গণঅভ্যুত্থান কিন্তু সেই দেয়াল ভেঙে দিয়েছে। বাংলাদেশের সব মানুষ এক কাতারে এসে দাঁড়িয়েছে যে আমরা সবাই মিলে বাংলাদেশকে গড়ে তুলব। এখানে কোনো ধর্মের ভিত্তিতে, এখানে ইডিওলজির ভিত্তিতে, স্বাধীনতা যুদ্ধের ভিত্তিতে এখানে কোনো বিভাজনের সুযোগ ছিল না। সেই জায়গাটা কিন্তু আমরা দেখেছি একটা সময় এসে আমরা এই বাংলাদেশকে, যখন বাংলাদেশ শক্তিশালী হয়ে উঠছে, তখন বাংলাদেশকে দুর্বল করার জন্য এখানকার যে শক্তিগুলো আছে, এই শক্তিগুলোর মধ্যে আবার বিভাজন শুরু হয়েছে। এই বিভাজনের জায়গায় কিন্তু আজকে আমরা দাঁড়িয়ে কথা বলছি। আমরা সত্যিকার অর্থে এই বিভাজন যদি না এড়াতে পারি, তাহলে আপনার আন্তর্জাতিক যে ভূ রাজনীতির খেলায় বাংলাদেশকে ক্রীড়ানক হিসেবে নয়, বাংলাদেশকে একটি ফল হিসেবে অথবা ভূ রাজনীতির একটি জমিন হিসেবে বাংলাদেশ ব্যবহৃত হবে। সেই ব্যবহারটা আমাদের বন্ধ করতে হবে। যদি বন্ধ করতে চাই, তাহলে ইঞ্জিনিয়ারিং ইলেকশন ঠেকাতে হবে। আর 3 নম্বর আসপেক্টটা হলো, যারা এখানে গণহত্যা চালিয়েছে তাদের আসপেক্ট থেকে এখানে নির্বাচনটা এমন ভাবে তারা হতে দিতে চায় যে নির্বাচন হলে তারা ভবিষ্যতে এখানে পুনর্বাসিত হওয়ার সুযোগ পাবে, এবং এখানকে তাদের যে বিচার আছে এই বিচারটা কোনোভাবে বন্ধ করা যাবে। চতুর্থ আসপেক্ট যেটা, সেই আসপেক্টটা আমরা ওতপ্রোতভাবে যুক্ত, সেটা হলো যে পুরনো ব্যবস্থা টিকে রাখা আসপেক্ট। 24 সালের অভ্যুত্থানের পর 26-এর গণ অভ্যুত্থানের যে বড় আকাঙ্ক্ষা, 26-এর নির্বাচনের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা হলো 24-এর গণ অভ্যুত্থানে বাংলাদেশের জনগণ যে রায় দিয়েছিল, যে পুরনো রাষ্ট্র ব্যবস্থাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছিল, সেই রাষ্ট্র ব্যবস্থা থেকে বাংলাদেশকে টেনে নতুন একটা রিজিমে নিয়ে যাও, নতুন একটা জেনারেশনে নিয়ে যাও, নতুন একটা বাস্তবতা নিয়ে যাও। সেই বাস্তবতা নিয়ে যাওয়ার ক্ষেত্রে যে বাধা, সে বাধার বিষয়গুলো ইতিমধ্যে আলোচিত হয়েছে। এখানকার যে আমলাতন্ত্র, এখানকার যে প্রশাসন, এখানকার যে ডিপ স্টেট, সবাই কিন্তু এটার পক্ষে বাধা। আমি লাস্ট শেষ করবো একটা বিষয় দিয়ে। আমরা দেখেছি দীর্ঘ 15 বছর ধরে যেই সিভিল সোসাইটি আওয়ামী লীগের এবং এই আওয়ামী প্রশাসনের সকল অত্যাচার অনাচারকে বিভিন্ন ভাবে আপনার সাপোর্ট দিয়ে গিয়েছে, এখানকার ভিকটিমদেরকে ভিলিফাই করেছে, এখানকার মানবাধিকার লঙ্ঘনকে বিভিন্ন ভাবে আপনার উন্নয়ন বনাম গণতন্ত্র, ইভেন গণতন্ত্র বনাম মৌলবাদ, বিভিন্ন ভাবে বিভিন্ন আসপেক্টে তারা বিভাজিত করেছে। তারা এখন নতুন শক্তি খুঁজে পাওয়ার চেষ্টা করছে। তারা নতুন ভাবে এই বিভাজনকে কাজে লাগিয়ে বাংলাদেশের নির্বাচনকে অথবা বাংলাদেশকে এমন একটা জায়গায় বাইনারিতে নিয়ে যেতে চাচ্ছে, যেখানে আগামী দিন যদি ভোট চুরি হয়, যদি ভোট কোনোভাবে কোনো একটা পক্ষকে জয়ী করে দেওয়া হয়, বিশেষ করে আপনারা জানেন যে প্রথম আলো, ডেইলি স্টার পুড়িয়ে দেওয়ার পর বাংলাদেশের পুরো যে আপনার এস্টাবলিশমেন্ট, সেখানে একটা শক্তির কাছে গিয়ে পদানত হয়েছে তারা, এবং ওপেনলি বলছে ও তাদের ছাড়া আসলে, সেই শক্তি ছাড়া আগামীর বাংলাদেশ আসলে অসম্ভব। এই জায়গাটা আমাদেরকে ভাঙতে হবে, এবং যাদের কাছে গিয়েছে তাদেরকে বুঝতে হবে, যারা গত 15 বছর যে সিভিল সোসাইটি তাদেরকে বাঁচাতে পারে নাই, আগামী দিন যখন নতুন ভাবে স্বৈরাচার দানা বাঁধবে, নতুন ভাবে গণহত্যাকারীরা ফিরে আসবে, তখন কিন্তু তাদেরকেও তারা বাঁচাতে পারবে না। সো এই প্রেক্ষাপটে আমরা যারা আজকে তরুণ, আজকে বিশ্ববিদ্যালয়ে বসে কথা বলছি, আমাদের তরুণদেরকে জেগে উঠতে হবে। বিশেষ করে বাংলাদেশের জনগণ, বাংলাদেশের ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ভোটাররা নির্ভয়ে, নির্দ্বিধায় যাকে নির্বাচিত করবে তাকে নির্বাচিত করে আসার সুযোগ যদি আমরা তৈরি করে দিতে পারি, এবং সত্যিকার অর্থে বাংলাদেশের স্বাধীনতা টিকে রাখার ব্রতে আমরা যদি সংকল্পবদ্ধ হই, তাহলে এই দেশে আগামীর প্রতিটা নির্বাচন ইঞ্জিনিয়ার্ড হবে না, বরং জনগণের নির্বাচন হিসেবে পরিচিত হবে। সে আকাঙ্ক্ষা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। 2014, 18 এবং 24 যেটা হয়েছে সেটা সরাসরি চুরি ডাকাতি হয়েছে, সেটা আসলে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয় নাই। ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা হলো ওই যে যেখানে যেহেতু প্রকৌশলের বিষয় আছে, খুব সুন্দরভাবে আপনি সাজানো গোছানো কাজ করবেন, আপনি দেখতে খুব পশ, আপনার লুকটা খুব পশ, কিন্তু ভেতরে আপনার সবকিছু নষ্ট। যেটা হয়েছে 2008 সালে। 2008 সালের নির্বাচন নিয়ে গবেষণা করলে আপনি ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কিভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয় সেই বিষয়গুলো আপনি পাবেন। যেমন 2008 সালের ইঞ্জিনিয়ারিংটা শুরু হয়েছে কোত্থেকে? দল ভাঙনের যে একটা প্রক্রিয়া শুরু হয়েছিল, দলগুলো ভাঙনের একটা প্রক্রিয়া শুরু হয়েছিল, সেটা দিয়ে কিন্তু এর আগে আরো অনেক কিছু হয়েছে। এরপরে দল ভাঙন, তারপরে -2, 3 এসব ফর্মুলা এসেছিল, সীমানা পুনর্নির্ধারণের বিষয় এসেছিল। আমি জানি না যে নেসার আহমেদ এসব বিষয়গুলো আগে বলেছে কিনা, আমি তার বক্তব্য পুরোপুরি শুনি নাই। সীমানা পুনর্নির্ধারণ যেটা করা হয়েছিল 2008 সালে কাটসিট করে, যে এইখানকার হয়তো একটা উপজেলার কিছু ইউনিয়ন নিয়ে যাওয়া হয়েছে আরেকটা আসনের সাথে,
একটা উপজেলার দুইটা আসনে ফেলা হয়েছে, মানে একেবারে অপরিকল্পিতভাবে, এবং সেখানে আসলে কাউকে জিতিয়ে আনার একটা কৌশল ছিল, জিতিয়ে আনার একটা টার্গেট ছিল। আমি এখানে আসার আগে একজন সাবেক সচিবের সাথে কথা বলছিলাম, যিনি ওই সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন। তো তিনি বলছিলেন আমাকে, খুব খোলামেলাভাবে বলছিলেন যে তখন ইঞ্জিনিয়ারিং গুলো কিভাবে হয়েছিল। সবকিছু হয়তো এখানে খোলামেলা বলাও যাবে না। তার একটা বড় বিষয় হলো, উনি বলেছেন যে তখন জরিপ করা হয়েছিল যে কোন আসনে আসলে কে জিতে আসবে এবং ভোটের ব্যবধান কোথায় কোথায় একটু কম আছে। এই জরিপগুলো করে সেখানে মেকানিজম যেটা করার সেটা করা হয়েছিল। এবং আপনারা জানেন যে 87% ভোট কাস্ট হয়েছিল 2008 সালে। এটা এখনো পর্যন্ত আমাদের সর্বোচ্চ রেকর্ড, এবং অনেক জায়গায় 100 ভাগের বেশি ভোট কাস্ট হয়েছিল। এবং এই সাবেক সচিব আমাকে বলছিলেন যে অনেক জায়গায় একেবারে আসন ভিত্তিক হিসাব করে এক্সট্রা ব্যালট যেভাবে সিল মেরে রাখার দরকার ছিল সেভাবে সিল মেরে রাখা হয়েছিল, এবং সেখানে আসলে হিসেব নিকেশ অনেক জায়গায় পাল্টে গেছিল। এবং কোথাও কোথাও 100 ভাগ, আপনি ধরেন 87% ভোটও কাস্ট হওয়া কিন্তু বিশাল ব্যাপার। আপনার এই ভোটার তালিকার মধ্যে মৃত ভোটার থাকতে পারে, যদিও মৃত ভোটার কর্তন হয়েছে, প্রবাসী ভোটার ছিল, তারপরে অনেকে ভোট দিতে আসেন, নারীদের একটা বড় অংশ তখন আসলে ভোট দিতে সেভাবে আসেন নাই। কিন্তু 2008 সালের এই ভোটকে খুব উচ্চমার্গীয় ভোট হিসেবে আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে। সেখানে পর্যবেক্ষকরা, দেশি বিদেশি পর্যবেক্ষকরাও তাদের রিপোর্টও এটাকে খুব গ্রহণযোগ্য একটি ভোট হিসাবে এস্টাবলিশ করেছেন। আমি জানি না ডক্টর আব্দুল আলিমের কাছে ভিন্ন রিপোর্ট আছে কিনা, কারণ তিনি নির্বাচন পর্যবেক্ষক সংস্থাগুলোর সাথে তখন থেকে কাজ করছেন। এবং আমরা সাংবাদিকরাও সেই ভোটকে খুবই একটা ভালো ভোট হিসাবে এস্টাবলিশ করেছে। আজও আমরা কিন্তু এই ভোটে যেই বিষয়গুলো ছিল, যেই মেকানিজম গুলো ছিল, যে ইঞ্জিনিয়ারিং গুলো ছিল, সেগুলো কিন্তু আমরা তুলে ধরতে পারি নাই। আমার কাছে মনে হচ্ছে যে এখন আমাদের মধ্যে একটা ধারণা করা হচ্ছে যে 2008 সালের ফরম্যাটের কোনো ইলেকশন হবে কিনা। 2014 সালের ফরম্যাটে ইলেকশন হওয়ার কি এখন সুযোগ আছে? 2014 সালে তো একতরফা ভোট হয়েছিল, বিনা ভোটের মানে নির্বাচন হয়েছিল, যেখানে 150-র বেশি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিল। এটা তো এখন সুযোগ নাই। 2014 সালের ফরম্যাটে ভোট হওয়ারও এখন সুযোগ নাই। 2018 সালের ফরম্যাটের ভোট হওয়ারও এখন কি সুযোগ আছে? নাই, যেটা দিনের ভোট রাতে হয়েছিল। এবং 2024 সালে যে ভোট হয়েছিল, যেটা বলা হয় যে ডামি ভোট, যেখানে ডামি প্রার্থী রাখা হয়েছিল এই ইলেকশনকে প্রতিযোগিতাপূর্ণ করার জন্য, সেই ভোটও হওয়ার কিন্তু এখন সুযোগ নাই। কারণ যে সক্রিয় রাজনৈতিক দলগুলো আছে তারা তাদের যে অবস্থান, সুসংগত অবস্থান আছে, আমার কাছে মনে হচ্ছে না যে সেই 2024-18 কিংবা 24 সালের 2024-18 কিংবা 14 সালের ফরম্যাটের কোনো নির্বাচন হবে। কিন্তু অনেকে হয়তো ধারণা করছেন 2008 সালের ফরম্যাটের কোনো নির্বাচন হবে কিনা, এবং সেজন্য ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর প্রসঙ্গটা আনছেন। এখন ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে কারা? ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে পারে কে? প্রথমত সরকার, কারণ 2008 সালের ইঞ্জিনিয়ারিংটা তো 111 সরকারই করেছে। সেটা আমাদের খেয়াল রাখতে হবে আসলে সরকার সেটা করছে কিনা। ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে পারে আমলা, পুলিশ প্রশাসন নিয়ে এখানে কথা হয়েছে অনেক কিছু। ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর সাথে আমরা সাংবাদিকরাও জড়িত থাকি, কারণ আমরা যেটা উপস্থাপন করা দরকার সেটা উপস্থাপন করি না। সেটা আমাদের ভয় হোক, বেনিফিশিয়ারির লোভে হোক, আমাদের নিজেদের টিকে থাকার কারণে হোক, যে কোনো কারণে হোক, আমরা সেই বিষয়গুলো করতে পারি না। এবং এখানে বড় একটা বিষয় হচ্ছে নির্বাচন কমিশন, সরকার, নির্বাচন কমিশন, পুলিশ প্রশাসন, এই তিনটা সমন্বয় কিন্তু মূলত ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা হয়। এখন এই তিনটা সমন্বয়টা আসলে কতটা হচ্ছে? সরকারের ক্ষেত্রে আমি বলবো যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যেমন বলেছেন যে ইতিহাসের সেরা নির্বাচন হবে, ইতিহাসের সেরা নির্বাচন তিনি চান। আমি যেটা মনে করি, আমি এটা বিশ্বাস করি যে ওনার এই আকাঙ্ক্ষা আছে যে একটা ভালো নির্বাচন হোক, কিন্তু ওনার সরকারের মধ্যে যে বিভিন্ন টাইপের লোক আছে সবার আকাঙ্ক্ষা হয়তো এক না। নির্বাচন কমিশনের এখানে আসলে ভূমিকা কতটা শক্ত আছে সেটা নিয়ে প্রশ্ন তৈরি হচ্ছে, কিন্তু মূল সমস্যাটা তৈরি হয়েছে পুলিশ প্রশাসন, আমলাদেরকে নিয়ে। তারা আসলে সবসময় বেনিফিশিয়ারি হতে চায়, তারা ক্ষমতার সাথে থাকতে চায়, ক্ষমতার সাথে থেকে তারা সুবিধা নিতে চায়।
সেক্ষেত্রে তারা এখানে এই ইঞ্জিনিয়ারিং এর সাথে কতটা জড়িত থাকতে পারে সে ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। আমি যদি বলি যে এখানে প্রতিরোধে আসলে কারা ভূমিকা রাখবে, প্রতিরোধে আসলে মূল ভূমিকা যেটা আমি বললাম যে রাজনৈতিক দলগুলো এখন মাঠে যেরকম সুসংগত অবস্থানে আছে, তাতে তারাই এখানে মূল ভূমিকাটা তাদেরকে রাখতে হবে, যে এই ধরনের যেন ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কোনো কিছু তারা যদি আঁচ করতে পারেন সে তার বিরুদ্ধে যেন তারা ভূমিকা রাখতে পারেন। একই সাথে নাগরিক সমাজের প্রসঙ্গ আসছে। সবচেয়ে বড় কথা হলো আমাদের তরুণরা এখন যেভাবে বলেন, যেভাবে প্রতিবাদ করেন, যেভাবে দাঁড়িয়ে যান, আমার কাছে মনে হচ্ছে তরুণদের যেই অবস্থান আছে, এখন 4 কোটি তরুণ ভোটার আছে যারা 2008-এর পরে ভোট দিতে পারে নাই দীর্ঘ সময় ধরে, তারা ভোট দেওয়ার সুষ্ঠুভাবে ভোট দিয়ে তাদের জনপ্রতিনিধি নির্বাচন করতে চান। এই তরুণরা যে এই অবস্থানে যদি থাকেন, ছাত্র সংসদ নির্বাচনগুলোতে তারা দেখিয়েছেন, এই অবস্থান যদি তারা ধরে রাখেন, তাতে আমার মনে হয় ওই ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে সরকার নির্বাচন কমিশন কেউ পার পাবে না। একই সাথে আমি মিডিয়া কর্মী হিসাবে, আমরা মিডিয়াতে যারা কাজ করি, তারা যদি সঠিক ভূমিকা না রাখতে পারি, এর বিকল্প কারা ভূমিকা রেখেছে? সোশ্যাল মিডিয়াগুলো আমরা মেইন স্ট্রিমের মিডিয়াগুলো সঠিক ভূমিকা রাখতে পারি নাই নানান কারণে, কিন্তু সোশ্যাল মিডিয়াগুলো কিন্তু বসেছিল না। সোশ্যাল মিডিয়াগুলো এই 24-এর বিপ্লবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমার কাছে মনে হচ্ছে এই দুইটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে আমাদের তরুণ প্রজন্ম, আর একটা হচ্ছে সোশ্যাল মিডিয়া। এই দুইটা, একটা হলো সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম, আর একটা হচ্ছে আমাদের তরুণ প্রজন্ম। এই দুই পক্ষের কারণে আমার মনে হয় আমরা একটা, যদি এরকম কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং কিছু হতে চায়, আমরা সেটা ঠেকায় দিতে পারবো। আশা করি একটি সুন্দর সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা আগামী দিনের নতুন বাংলাদেশ পাবো, যেই নতুন বাংলাদেশ একটা স্থিতিশীল এবং আমাদের জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবে ওই সরকারে যারা আসবেন। এবং এইখানে আমরা যারা আছি, রাজনৈতিক দল, আমরা তরুণ প্রজন্ম, সাংবাদিক, সোশ্যাল মিডিয়া যারা আছি, তারা বলিষ্ঠ ভূমিকা রাখলেই আমরা আমাদের সেই গন্তব্যে পৌঁছাতে পারবো। ধন্যবাদ সবাইকে।